হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সেই সঙ্গে তোমরা আগামী এসএলএসটি পরীক্ষাকে সামনে রেখে তোমরা খুব ভালো পড়াশোনা করছো। দেখো, তোমাদেরকে বলেছিলাম যে জিওগ্রাফির 10টা ইউনিট থেকে আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ইউনিটকে ধরে ধরে আমি তোমাদের কিন্তু বেস্ট সাজেশান দেবো এবং সেই সাজেশানগুলো যে 7 তারিখ এবং 14 তারিখের এসএলএসটি পরীক্ষা আছে তাতে কিন্তু একটা মাস্টার ক্লাস কিন্তু সাজেশান হতে চলেছে, তার থেকে অনেক কমন আসতে পারে। এখন এই মুহূর্তে তোমাদের এটাই বলবো যে তোমাদের সুবিধার্থে আজকের কিন্তু ভিডিওটা আমি একটা পিডিএফ আকারে রাখার চেষ্টা করেছি, যাতে তোমরা স্ক্রিনশট নিতে পারো তোমাদের প্রয়োজনে সুবিধার্থে। অনেকে তোমরা বলেছিলে যে স্যার পিডিএফ আকারে বা ছবি আকারে দিন, যাতে আমরা সেটা নিতে পারি। তোমরা অবশ্যই নিও এবং সেই সঙ্গে অনুরোধ করব তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তার কারণ ভিডিওর ভেতরে আমি কিন্তু অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দেবো এবং তার মধ্যে কোনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোও আমি বলে দেবো। তাহলে তোমরা অনেক কিছু তথ্য পাবে এবং সেই সঙ্গে যেটা বলা বাহুল্য সত্য কথা যে আমার ভিডিওর যে তোমরা যদি দেখো সেক্ষেত্রে আমার ভিডিওর একটা ভিউ হবে বা ভিউজ হবে, সেটাও কিন্তু আমার ক্ষেত্রে একটু লাভবান হবে আর কি। তো যাই হোক, তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ, এবং পারলে ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারো। কেমন? চলো আজকের আলোচনায় চলে যাই সরাসরি। দেখো, আমরা আগের দিন হচ্ছে 30 পর্যন্ত করেছিলাম জিওমরফোলজি, আজকে হচ্ছে 31 থেকে করব। নুনাটাক্স একটি এক্সকিমো শব্দ, যার অর্থ তুষারমুক্ত ভূমি, বরফের নদী, বরফকর্তিত সমভূমি, আইস ক্যাপ। অ্যান্সার হবে নুনাটাক্সের অর্থ হচ্ছে তুষারমুক্ত ভূমি। এরপর চলে যাব নেক্সট প্রশ্নে। সার্ক জার্মানিতে কী নামে পরিচিত? কোরি, রটন, কার, জেদেল। এটা হচ্ছে কার নামে পরিচিত। নেক্সট হচ্ছে 33, নদী উপত্যকার নিম্নদেশে ক্ষয়িত পদার্থ সঞ্চিত হয়ে যে মৃদু ঢাল উৎপন্ন করে তাকে কি বলে? ধোঁয়ার ঢাল, অভিকর্ষজ ঢাল, উত্তল ঢাল, ঋজু ঢাল। এটা হবে ধোঁয়ার ঢাল। নেক্সট, নিম্নলিখিত কোনটি গ্লেশিও ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস নয়? দেখো, গ্লেশিও ফ্লুভিয়াল হচ্ছে যেটা পরিহিমবাহজাত ল্যান্ডফর্মসগুলো। দেখো, এসকার, ভ্যালি ট্রেন, কেমমঞ্চ এগুলো সব গ্লেশিও ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম। ড্রামলিনটা কিন্তু নয়, সেই জন্য ড্রামলিনটা উত্তর হবে। কেমন, বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে 35-এরটা। ডেভিশিয়ান ট্রায়ো কোনটির সাথে যুক্ত? ডেভিশিয়ান ট্রায়ো হচ্ছে, দেখো, ডেভিসের যে স্বাভাবিক ক্ষয়চক্র ছিল সেখানে কিন্তু তার 3টে ফিলার অ্যাকচুয়ালি: স্ট্রাকচার, প্রসেস, স্টেজ বা টাইম। এবার এইখানটা ল্যান্ডফর্মসটা ভিন্ন, এটা অ্যান্সার হবে। এইখানে যদি গ্রোথ দেওয়া থাকে বা ডেভেলপমেন্ট দেওয়া থাকে বা বাংলায় এগুলো যদি দেওয়া থাকে গঠন, প্রক্রিয়া, পর্যায় এবং বিকাশ, তাহলে সেক্ষেত্রে বিকাশ হবে। আবার এই ক্ষেত্রে যেহেতু ল্যান্ডফর্মস আছে অর্থটা ভূমিরূপ হয়ে দাঁড়াবে। কেমন? তাহলে এই দুটোর মধ্যে পড়লে এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়ে। নেক্সট হচ্ছে ক্ষুদ্রায়তন মেশাকে কি বলে? এটাকে বিউট বা বাটে বলে। আচ্ছা, ডাইমরফোলজিস্ট্রি অ্যানালাইসিস গ্রন্থটি কার? ডেভিস, পেঙ্ক, ক্রিকমে না কিংয়ের? এইটা অ্যান্সার হবে পেঙ্ক। 38, ড্যাশের মধ্যে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে প্যানপ্লেন গঠিত হয়? ডব্লিউ পেঙ্ক, এইচ.ডি. ক্রিকমে, জে হাটন আর হচ্ছে এল সিকিং। এটা হচ্ছে এল সিকিং। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ড্যাশ হলো পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ? এইটা হচ্ছে মহাদেশীয় পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হচ্ছে আন্টার্কটিকাল ল্যাম্বার্ট। এখানটায় আমি হচ্ছে যখন হাইলাইটারটা বুলিয়েছি না তখন আমি খেয়াল করিনি, ওটা ভুল করে বুলিয়ে ফেলেছি। এটা তাহলে হবে, অ্যান্সারটা হবে আন্টার্কটিকার ল্যাম্বার্ট। দেখো, আমি প্রত্যেকটা হিমবাহের পাশে লিখে দিয়েছি কোনটা বৃহত্তম, কোনটা পার্বত্য হিমবাহ, কোনটা পাদদেশীয় হিমবাহ, কোনটা ভারতের বৃহত্তম, হ্যাঁ, সব কিছু লিখে দিয়েছি। দেখো, আলাস্কা প্রদেশের হুবার্ট হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ, আন্টার্কটিকাল ল্যাম্বার্ট হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ, আর ওই আলাস্কা প্রদেশেরই মালাস্পিনা হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। আলাস্কার হুবার্ট হচ্ছে পার্বত্য হিমবাহ আর মালাস্পিনা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। ভারতের যদি বলে সেটা হচ্ছে কারাকোরামের সিয়াচেন। তার সঙ্গে দেখো আরও দুটো বলে দিয়েছি যে আন্টার্কটিকার মেসার্ফ হিমবাহের গতিবেগ সবচেয়ে কম, বছরে 3 থেকে 4 কিমি। গ্রিনল্যান্ডের কোয়ারিয়াক বিশ্বের দ্রুততম মহাদেশীয় হিমবাহ। এইখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট, খুব আসার চান্স থাকে। কেমন? আচ্ছা, তারপরেরটা, মহাদেশীয়, পার্বত্য এবং পাদদেশীয় হিমবাহের শ্রেণীবিভাগটি কে করেছেন বা ক্লাসিফিকেশনটা কে করেছেন? বিজ্ঞানী আহলম্যান, এল সিকিং, জে হাটন, এ এন স্ট্রেটার। এইটা হচ্ছে এইটা অ্যান্সার।
নেক্সট হচ্ছে 41-এরটা, কোন ভূতত্ত্ববিদ মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়কে ইনসেলবার্চ বলেছেন? লসন, কিং, পারসাচ, ত্রিবামে, পারসাচ। নেক্সট 42-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরেশন ক্যান নট ওয়েট ফর দ্য কমপ্লিটেশনস অফ আপলিমেন্ট কে বলেন? অর্থাৎ ক্ষয়চক্র ওয়েট করে না বা অপেক্ষা করে না ভূমিভাগের সম্পূর্ণ উত্থানের জন্য। একদিকে উত্থান চলতে থাকে, সেই সঙ্গে ক্ষয়চক্র শুরু হয়ে যায়। এটা বলেছে হচ্ছে ডাব্লিউ পিঙ্ক। 4টে অপশান আছে, ডব্লিউ.এম. ডেভিস, ডাব্লিউ পিঙ্ক, এল.সি. কিং, হাটন। ডাব্লিউ পিঙ্ক। পরবর্তী প্রশ্ন 43-এরটা, বিশ্বের বৃহত্তম ব্লো আউটের উদাহরণ হলো? 4টে অপশান আছে, অ্যান্সার হচ্ছে ইজিপ্টের কাতার। কেমন? চলে যাব পরবর্তী প্রশ্নে। ওল্ড ম্যান অফ হয় হলো সামুদ্রিক গুহা, স্ট্যাক আর হচ্ছে খিলান। এটা হবে স্ট্যাকের উদাহরণ। সঠিক ক্রমটি নির্বাচন করো আকৃতি অনুসারে। দেখো, শৃঙ্খল, ছোট, তার থেকে বড় ডলাইন, তার থেকে বড় উভালা, তার থেকে বড় পলচে। তারপরে পরবর্তী প্রশ্ন 46, পাললিক শিলা গঠনকালে শিলাস্তরের মধ্যে যে জল সঞ্চিত হয় তাকে কি জল বলে? সহজাত জল, না মহাসাগরীয় জল, না উৎসন্দ জল, না আবহিক জল? দেখো, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে সহজাত জল, যেটা পাললিক শিলাস্তরের মধ্যে থাকে। এখান থেকে এই দুটো খুব ইম্পর্টেন্ট, একটা সহজাত জল আর একটা উৎসন্দ জল। যেটা ম্যাগমেটিক ওয়াটার সেটা হচ্ছে উৎসন্দ জল, যেটা ম্যাগমার মধ্যে থাকে আর কি। ম্যাগমা যখন বেরিয়ে আসে সেই সঙ্গে যে জলটা বেরিয়ে আসে সেটা হলে উৎসন্দ জল। এই দুটোর মধ্যে একটা ইম্পর্টেন্ট, সহজাত জল আর উৎসন্দ জল। 47-এর প্রশ্নটা, কাস্ট উইন্ডো সর্বপ্রথম ব্যবহার করেন কে? রবার্ট ম্যালট। এটাই অ্যান্সার। 48-এরটা, থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে কী নামে ডাকা হয়? ধ্রিয়ান, আর্ক, হামাদা, স্যালিনা। ধ্রিয়ান। সাইকেল নেচার অফ দ্য আর্থ হিস্ট্রি ধারণাটি দেন হর্টন, ডেভিস, থর্নবেরি, উলট্রিচ। এইটাই প্রথমের অ্যান্সারটা হচ্ছে হর্টন। এইখানটা আমি এদের পরপর দুটো প্রশ্ন রেখেছি। জেমস হর্টন সাইকেল নেচার অফ দ্য আর্থ হিস্ট্রির ধারণা দিয়েছেন, বা যদি বলে সাইকেল অফ এরোশন ধারণাটি কে দিয়েছেন? জেমস হর্টন অ্যান্সার হবে। আর যদি বলে রান অফ সাইকেলের ধারণা কে দিয়েছেন, সেটা হচ্ছে হোয়েট হবে। হর্টন, ডেভিস, হোয়েট আর এবি দুজনেই। এখানে অ্যান্সারটা হবে 50-এরটা হোয়েট। কেমন? পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পাদ সমতলীকরণ মতবাদটির জনক হলেন ডব্লিউ পেঙ্ক, এল.সি. কিং, ডব্লিউ.এম. ডেভিস, হাটন। অ্যান্সার এল.সি. কিং। পাদ সমতলীকরণ মতবাদটির জনক এল.সি. কিং। 52 হচ্ছে, ইয়ারদাংকে কক্সকম্ব বলেছেন কে? এটা অ্যান্সার হবে হোমস বলেছেন কক্সকম্ব। এটাও খুব ইম্পর্টেন্ট। 53 প্রশ্নটা, প্রিন্সিপাল অফ জিওমরফোলজি বইটির লেখককে? প্রেঙ্ক, ডেভিস, হ্যাক, না ডব্লিউ.ডি. থর্নবারি? অ্যান্সার ডব্লিউ.ডি. থর্নবারি। এইখানে দেখো, এই যে বইটা প্রিন্সিপাল অফ জিওমরফোলজি, এই বইটা 10টা নীতির উল্লেখ রয়েছে, সেটা আমি এখানে নোট আকারে দিয়ে দিচ্ছি। এটা থেকেও একটা প্রশ্ন তৈরি হয় যে প্রিন্সিপাল অফ জিওমরফোলজি বা ডব্লিউ.ডি. থর্নবারির যে বইটা, সেটি কটা নীতির ওপর লেখা রয়েছে? 10টা, 11টা, 12টা, এরকম অপশান যদি থাকে অ্যান্সার হবে 10টি। পরবর্তী প্রশ্ন, গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের ভূমিরূপকে কী বলে? এটার অ্যান্সার হচ্ছে স্ট্যালাকটাইট। স্ট্যালাকমাইট হলে নিচে থেকে ওপরের দিকে উঠবে, তারপর দুটো মিলে গেলে যদি মিলে যায় সেটা স্তম্ভ হয়ে যাবে, আর হেলিকটাইটটা এদিক ওদিক একটু হেলে যায় বা বেঁকে যায়। অ্যাকুইফারের পরবর্তী প্রশ্ন, ওপর ও নিচে কাদা ও শেল গঠিত যে অপ্রবেশ্য শিলাস্তরে ধীরে ধীরে জল প্রবেশ করে, অতি অল্প মাত্রায় জল ধারণ করে কিন্তু জল চলাচল করতে পারে না, তাকে কি বলে? অ্যাকুইটার্ড, অ্যাকুইক্লুড, অ্যাকুইডাক্ট, অ্যাকুইফিউজ। অ্যান্সার হবে অ্যাকুইক্লুড। প্যানফ্যানের ধারণা দিয়েছেন লসন, চার্লস কিং, ক্রিকমে, ডেভিস। অ্যান্সার হবে লসন। নেক্সট প্রশ্নে চলে যাব। ফন্টেলেনি হলো ক্ষুদ্র প্রস্রবণ, ডাউক প্রস্রবণ, আর্টেরীয় প্রস্রবণ, গিজার। এটা হচ্ছে ফন্টেলেনি ক্ষুদ্র প্রস্রবণ। এবার দেখো, 58টার একটা অ্যাসারশন আর একটা রিজন হিসাবে দিয়েছে, অর্থাৎ বিবৃতি এবং কারণ হিসাবে দিয়েছে। ভূ আলোড়নের ফলে ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর গতিপথের বক্রতা কমে যায়, এটা বিবৃতি দিয়েছে। কারণ কি দিয়েছে? উত্থানরত ঊর্ধ্বভঙ্গীয় অক্ষের নিম্নমুখে নদী ঢাল সাধারণত বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবার এইখানে 4টে এই ধরনের কোশ্চেন নেট সেটে বেশি আসে। এ এবং আর দুটি সঠিক, যেখানে আর হলো এর সঠিক ব্যাখ্যা। দ্বিতীয় হচ্ছে এ ও আর দুটি সঠিক, যেখানে আর এর সঠিক ব্যাখ্যা নয়। তৃতীয়টা হচ্ছে সি অপশান হচ্ছে এ সঠিক আর ভুল। চতুর্থটা হচ্ছে এ ভুল আর সঠিক। এটার অ্যান্সার হবে ডি এরটা, অর্থাৎ বিবৃতিটা ভুল, রিজনটা ঠিক।
ভূ আলোড়নের ফলে ভূমিঢাল বৃদ্ধি পেলে নদীর গতিপথের বক্রতা কমে, এটা ভুল। আর ঠিক হচ্ছে উত্থানরত ঊর্ধ্বভঙ্গীয় অক্ষের নিম্নমুখে নদী ঢাল সাধারণত বৃদ্ধিপ্রাপ্ত হয়, এটা সঠিক। পরবর্তী প্রশ্ন, গ্লেশিয়াল প্রোটেকশন থিওরির প্রবক্তা হলেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, গারুড। নেক্সট প্রশ্ন চলে যাব 60 নম্বর, বিবৃতি। এটাও বিবৃতি, অ্যাসারশন আর রিজন আকারে আছে। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে ক্ষয়ের হার কম হয়। রিজন হচ্ছে সমপ্রায় ভূমিতে এনট্রপি সর্বাধিক হয়। এনট্রপিটা কি? এনট্রপিটা হচ্ছে কোনো একটা অঞ্চলে যে পরিবেশগত যে প্রকৃতিগত যে এগুলো চলে আর কি, পদ্ধতিগুলো চলে, সেইগুলো যখন অনিয়মিত বা বিশৃঙ্খলার আকারে হয় সেটাকে ভূগোলেতে এনট্রপি বলা হয়। মানে যেটা নিয়ম মেনে হয় না, যে প্রাকৃতিক পদ্ধতিগত কার্যাবলীগুলো হয় সেগুলো নিয়মিত হয় না বা নিয়ম মেনে হয় না, বিশৃঙ্খলার সাথে হয়, সেটাকে এনট্রপি বলে। তো এর অ্যান্সারটা হচ্ছে দুটোই সঠিক, যেখানে আর এর সঠিক ব্যাখ্যা। তাহলে এখানে নিয়মিত হচ্ছে না বলে, নিয়ম মেনে হচ্ছে না বলে, ওখানে কিন্তু ক্ষয়ের হারের ওপর প্রভাব পড়ছে। এবার এক্সট্রা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি, সেই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে নাও। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ক্ষয়ের দুটি পর্যায়ের মাধ্যমে গড়ে ওঠে? অ্যান্সার হবে, 4টে অপশান আছে, সমপ্রায় ভূমি, প্যানপ্লেন, এচতল, আর হচ্ছে পুনর্উন্মোচিত তল। এটা হবে পুনর্উন্মোচিত তল। কোন নদীর মঞ্চে বালির স্তরায়নের মধ্যে অবস্থিত নিরবচ্ছিন্ন নুড়ির স্তরটি কী চিহ্নিত করে? অ্যান্সার হচ্ছে নদীটি দ্রুত বেগে প্রবাহমান ছিল। বাকি অপশানগুলোও তোমরা দেখবে। শল্কমোচন গম্বুজ কোন পদ্ধতির দ্বারা তৈরি হয়? অগ্নিভবনজাত চাপ হ্রাসজনিত পীড়নের জন্য। তারপর দেখো 5এরটা হচ্ছে, দুটো তালিকা রয়েছে, তালিকা 1, তালিকা 2। নিয়ন্ত্রক আছে, ভূমিরূপ পরিবর্তন পদ্ধতি রয়েছে, আমি এখানে সোজাসুজি অ্যান্সার লিখে দিয়েছি। ভূপ্রাকৃতিক ঢাল, জল ও মৃত্তিকার স্থানান্তর, ভূ বিভাজিকা থেকে দূরত্ব, টপো সিকোয়েন্স, ভূমিরূপগত সংকট মাত্রা, আকস্মিক ঘটনা, আবদ্ধ প্রণালীগত অবস্থা, বরফ কেলাস, গঠনজনিত পীড়ন। নেক্সট হচ্ছে প্লায়া আরবে ড্যাশ নামে পরিচিত, খারবি নামে পরিচিত, যেটা ভারতে ধান্স নামে পরিচিত, আফ্রিকায় শট নামে পরিচিত। অচক্রীয় ধারণা কে দেন? হ্যাক। দেরাদুনের সহস্রধারা একটি শীতল প্রশ্রবণ। যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলা হয় টম্বলো। শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো পূর্ববর্তী নদী। বাজাদার ঢাল সাধারণত ড্যাশের মধ্যে থাকে, 1 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে থাকে। ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের সমপ্রায় ভূমিতে বা পেনিপ্লেনে ছোট ছোট টিলাকে বলা হয় মোনাডনক। ওল্ড ফেথফুল হলো একটা গিজারের উদাহরণ। কার্বনেশন ঘটে থাকে চুনাপাথর গঠিত অঞ্চলে। বর্নহাউট, জুইগেন, এনসেলবার্চ, গৌর, বালিয়ারি, এটা হবে এনসেলবার্চ। মরু অঞ্চলের শুষ্ক খাদ ওয়াদিয়াকে থর মরুভূমিতে কী বলে? নুলহা। যে তরঙ্গের জলরাশির ওপর নিচ ওঠানামা করে তাকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ, গঠনকারী তরঙ্গ, কোনোটিই নয়, অনুপ্রস্থ তরঙ্গ। খণ্ডীকরণের ফলে যে কোন বিশিষ্ট প্রস্তরখণ্ড পর্বতগাত্রে উলম্বভাবে অবস্থান করে তাকে স্ক্রি বা ট্যালাস বলে। বিভিন্ন আকৃতির হয়, কোন বিশিষ্ট হয়। জলধারা খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হলে তাকে নদী বলেন, এটা বলেছেন এম মরিশা। গোদাবরী নদীর আবহবিকার জল নির্গমন প্রণালী হলো একটি জাফরিরূপী জল নির্গমন প্রণালী। আচ্ছা দেখো, এই জল নির্গমন প্রণালী থেকে একটা কোশ্চেন আসে, জাফরিরূপী জল নির্গমন প্রণালী যেগুলো সমকোণে মিলিত হয় প্রধান নদীর সঙ্গে তার উপনদীগুলো, এবং যেটা জালের মতো হয় সমকোণে মিলিত হয় সেটা জাফরিরূপী। যেগুলো প্রধান নদীর সঙ্গে বৃক্ষের শাখা পোশাকার মতো মিলিত হয় সেগুলোকে বৃক্ষরূপী বলে। এই বৃক্ষরূপী যখন একটা ইম্পর্টেন্ট পাখির পালকের মতো একটা মূল প্রধান নদীতে বাকি উপনদীগুলো এমনভাবে এসে মিলিত হয় সূক্ষ্মকণে, যেগুলো পাখির পালকের মতো দেখায়, সেগুলোকে পিনেট জল নির্গমন প্রণালী বলে বা পিনেট সদৃশ্য জল নির্গমন প্রণালী বলে। ওটা খুব ইম্পর্টেন্ট। আর পাখির পায়ের মতো যেটা মিসিসিপি নদীর জল নির্গমন প্রণালীতে দেখা যায়। আজকে তাহলে জিওমরফোলজি থেকে কমপ্লিট করে দিলাম। এবার পরবর্তী ভিডিও আনবো পরবর্তী ইউনিট নিয়ে, তোমরা অবশ্যই থেকো। তোমাদের 10টা ইউনিট থেকেই আমি কিন্তু কোশ্চেন তোমাদেরকে বেস্ট সাজেশন দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। গুড নাইট।